দেখ, একদম আমার মেজাজ খারাপ করবি না বলে দিলাম। খালামণি তোকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ আর নাস্তা খেয়ে খালামণিকে উদ্ধার করতে বলেছে খালামণি। খালামণি একটু বাইরে যাবে তাই। আম্মু কেন আমার জন্য বসে আছে? আম্মুকে বলো চলে যেতে। তুমি তো বাসায় আছো, তুমি না হয় আমাকে নিজের হাতে একটু খাইয়ে দেবে। বাসায় মানুষ থাকে তো, সেই সুযোগটা পাও না। আম্মুকে চলে যেতে বলো। একদম চর মেরে তো সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। আমি কেন তোকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে যাব? চুপচাপ বিছানা থেকে ওঠ আর ফ্রেশ হয়ে নিচে চল। আমার ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে, আমি ভার্সিটিতে চলে যাচ্ছি। এই আশা শোন, আমি তো তোর বড় হই, তাহলে তুই আমাকে সবসময় তুই তুই করে কেন বলিস বলতো? আমায় একটু ভালোবেসে তুমি করে বলতে পারিস না? তুই আগে নিজে ভালো হ, তারপর আমার কাছ থেকে ভালো কিছু আশা করিস। আমি কেন তোকে তুমি করে বলতে যাব? তুই কি আমার সমবয়সী? তুই আমার থেকে মাত্র 3 দিনের বড়, আর তার জন্য আমি তোকে তুমি করে বলতে যাব? কখনোই না। এখন কথা না বাড়িয়ে চুপচাপ নিচে আয়, খালামণি অপেক্ষা করছে। এই কথা বলে আশা রুম থেকে বের হয়ে চলে গেল। অপর দিকে রাজ বিছানা ছেড়ে উঠল আর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। আয়শা রেডি হয়ে তারপর নিচে গেল নাস্তা খাওয়ার জন্য। নাস্তার টেবিলে বসতেই তার আম্মু তাকে বলতে লাগলো, এই ছেলে, কি সমস্যা তোমার? প্রতিদিন তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য আর একজন গামলা রাখতে হয় কেন? তুমি কি সকাল সকাল ঘুমিয়ে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না? না, রাতের বেলা আমার আবার মোবাইল টিপাটিপি না করলে একটু ভালো লাগে না, আর ঘুম তো একদমই আসে না। তাহলে আমি তাড়াতাড়ি ঘুমাবো কি করে? তাছাড়া আশা তো আমাদের বাড়িতে বসে বসেই খাচ্ছে, তাহলে সকালবেলা আমাকে ঘুম থেকে ডেকে তোলার চাকরিটা করলে তো খারাপ হয় না? আমাকে কি তুই নিজের চাকর পেয়েছিস নাকি, যে আমি প্রতিদিন সকালবেলা তোকে ঘুম থেকে ডেকে তুলবো? আমি পারবো না তোকে ঘুম থেকে ডেকে তুলতে। যদি তোর ইচ্ছে থাকে তাহলে নিজে নিজেই ঘুম থেকে উঠতে পারিস, তা না হলে সারা দিন ঘুমিয়েই কাটিয়ে দিস। তোকে ভার্সিটিতেও যেতে হবে না। আর হ্যাঁ খালামণি, আমি তোমাকে বলে দিচ্ছি, আজকের পর থেকে কিন্তু আমি আর কখনোই তোমার ছেলেকে ডাকতে যাব না। একে তো আমাদের বাড়িতে বসে বসে খাচ্ছিস, তার উপর আবার এত বড় বড় কথা বলছিস। তুই যদি আমাকে ঘুম থেকে ডেকে তুলতে না পারিস, তাহলে কি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? চুপ কর বেয়াদব মার্কা ছেলে, চর দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। তুই কি নিজে ইনকাম করিস নাকি? নিজেই তো অন্যের কামাই খাচ্ছিস, তার উপর আবার বড় বড় কথা বলছিস। আজ আসুক তোর বাবা, আমি তোর বাবাকে সব বলবো। হায় আল্লাহ, এটা কি করতে গিয়ে কি হয়ে গেল? আমি নিজের বাড়িতে থাকি নাকি অন্যের বাড়িতে থাকি সেটাই তো বুঝতে পারছি না। আমার নিজের আম্মু আমাকে থ্রেট করছে যে আমার আব্বুর কাছে আমার নামে বিচার দিবে। হ্যাঁ, তুমি একদমই ঠিক শুনতে পেয়েছো। যাও, তুমি যদি আমার কথা না শোনো আর উল্টাপাল্টা কাজ করো, তাহলে আমি তোমার আব্বুর কাছে তোমার নামে বিচার দিতে বাধ্য হব, কারণ তুমি ইদানিং বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছ। খালামণি, আমি আসছি, ভার্সিটির টাইম হয়ে গেছে। তোমার ওই উগান্ডা মার্কা ছেলের নাস্তা শেষ হলে তারপর ভার্সিটিতে পাঠিয়ে দিও। এই তুই উগান্ডা কাকে বলছিস? তুই উগান্ডা, তোর 14 গোষ্ঠী উগান্ডা। আমার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলবি, তা না হলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। তাই নাকি? কি করবি তুই? প্রয়োজন হলে তোকে বিয়ে করে সারা জীবন আমার বউ বানিয়ে রাখবো, যাতে করে তুই কখনোই আমার উপরে যেতে না পারিস আর আমার উপর হুকুম খাটাতে না পারিস। হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। তাহলে আর আমার ভাগ্নির জন্য আলাদা করে পাত্র খুঁজতে হবে না। কিন্তু দুর্ভাগ্য, আমার বোন হয়তো তোর মতো উগান্ডা মার্কা ছেলের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিতে কোনোদিনই সম্মত হবে না। নীল তখন বুঝতে পারল এখানে কথা বলে কোনো লাভ নেই। যেখানে নিজের মা সন্তানের পক্ষ নিয়ে কথা বলে না, সেখানে কথা বলাই তো অনর্থক। তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়ল। এদিকে আশা তো অনেকক্ষণ আগেই ভার্সিটিতে চলে এসেছে। ভার্সিটিতে এসে
আশা তার বান্ধবীদের নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাজ সেখানে উপস্থিত হয় আর আশার মাথার চুল টেনে ধরে বলে, এই শাকচুন্নি, এখানে কি করছিস? তোর বান্ধবীদের নিয়ে পরিকল্পনা করছিস নাকি কিভাবে আমার সঙ্গে ঝগড়া করবি? একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুই কিন্তু ইদানিং খুব বেশি বেড়ে গেছিস। এটা কিন্তু তোর জন্য মঙ্গলজনক নয়। তুই তো খুব ভালো করেই জানিস আমার হাত কতদূর পর্যন্ত চলে। এই দেখ, একদম ফুটানি করতে আসিস না। এটা বাসা নয় যে এখানে কেউ তোকে বাঁচাতে আসবে। এটা ভার্সিটি, এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না আমার হাত থেকে। ও তাই নাকি? তার মানে তুই আমাকে থ্রেট করছিস, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও দেখতে চাই তুই কি করতে পারিস। কথাটা শেষ হওয়া মাত্রই রাজ আশাকে একটা চড় মারতে চাইছিল, কিন্তু আশা তাকে সেটা করার সুযোগ না দিয়ে তত করে তার হাতটা ধরে ফেলে আর হাত মোচড় দিয়ে হাতটা ছেড়ে দেয়। আর সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে তার দুই গালে দুটো চড় বসিয়ে দিয়ে বলে, আমি আশা করি তুই বুঝতে পেরেছিস আমার সঙ্গে লাগতে আসাটা তোর কর্ম নয়। তাই আজকের পর থেকে কখনো আমার সঙ্গে কথা বলতে আসলেও চিন্তা ভাবনা করে তারপর আসবি। দেখ, তুই যেটা করেছিস একদম খারাপ করেছিস। এর পরিণাম কিন্তু খুবই খারাপ হবে, এটা আমি তোকে বলে দিলাম। এই বলে রাজ সেখান থেকে চলে গেল। ভার্সিটির স্টুডেন্টের সামনে অপমান করা এটা সে কোনোভাবেই হজম করতে পারছে না। ওদিকে ভার্সিটির ছুটি হতে না হতেই রাজ ভার্সিটি থেকে বের হয়ে বাসায় চলে গেল। এদিকে আশা ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল, কারণ প্রতিদিন ভার্সিটি ছুটি হলে রাজ বাইকে করে নেহাকে বাসায় নিয়ে যায়। অপেক্ষা করেই যাচ্ছে, কিন্তু রাজের দেখা মিলছে না। তাই সে বাধ্য হয়ে বাসায় ফোন দিল। আসসালামু আলাইকুম খালামণি, তোমার ছেলে কোথায়? আমি সেই কখন থেকে ভার্সিটির গেটে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছি না। কি বলিস তুই এটা? আমার আগে সন্দেহ হয়েছিল, কিন্তু রাজ তো আমাকে বাসে এসে বলল তুই নাকি তোর বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেছিস আর তাকে নাকি বাসে চলে আসতে বলেছিস। একদম মিথ্যা কথা খালামণি। তোমার ছেলে ভার্সিটিতে এসে আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার গায়ে হাত তুলতে চেয়েছিল। আমি তাকে সেটা করতে দেইনি বলে সে আমার সঙ্গে রাগে এসব করছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই একটা অটো নিয়ে বাসে চলে আয়, তারপর ব্যাপারটা আমি দেখছি। আর তার কিভাবে এত বড় দুঃসাহস হয়, সে তোকে বাইরে রেখে নিজে বাসে চলে এলো? আশা তখন আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল, আর তারপর একটা অটোতে করে বাসায় চলে এলো। বাসায় এসে দেখতে পেল রাজ নিজেও রুমের দরজা লাগিয়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে গান শুনছে। তখন সে রাজের রুমে বেশ কয়েকবার দরজায় নক করলো, কিন্তু রাজ দরজা খুলল না। তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়ল। যখনই তার ঘুম ভাঙলো, তখনই সে নিজের বুকের উপর কারো নিঃশ্বাস অনুভব করলো। তখনই চোখ খুলে তাকিয়ে দেখলো রাজ তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে সে তো একদম ভূত দেখার মতো চমকে গেল আর চিৎকার দিয়ে উঠল। তখনই রাজ তার মুখ হাত দিয়ে চেপে ধরলো আর বলল, এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, চুপচাপ শুয়ে থাকো। তুই এখানে এলি কি করে? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। আর এই অসভ্যতামের মানে কি? এক্ষুনি আমার উপর থেকে নাম বলছি। নামবো না? আমি তোর বুকের উপর শুয়ে থাকতে তো আমার বেশ ভালোই লাগছে, তাহলে আমি নামবো কেন? আমি তো তোর বুকের উপর শুয়ে শুয়ে তোর হার্টবিট শুনছিলাম। আমার কিন্তু এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুই চুপচাপ আমার বুকের উপর থেকে নাম, এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, এটা আমি তোকে বলে দিলাম। কি করবি তুই? সবাইকে এটা বলবি যে আমি তোর রুমে ঢুকে তোর উপর শুয়েছিলাম? এতে কি আমার মান ইজ্জত যাবে নাকি তোর? দেখ, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। তবে আমি আর যখন তোর রুমে এসেছি আর বারবার আসতেই থাকবো, কারণ তোর বুকের উপর শুয়ে থাকতে কিন্তু সেই লাগে। তুই এক্ষুনি আমার বুকের উপর থেকে নাম বলছি, তা না হলে কিন্তু আমি খালামণিকে সব বলে দিব। এই কথা বলে আশা রাজকে নিজের বুকের উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। আর রাজ
ধাক্কার তাল সামলাতে না পেরে একদম সরে পড়ে গেল। আর তখনই ও মা গো বাবা গো বলে একটা চিৎকার দিল। চিৎকার শুনে রাজের আম্মু কিচেন থেকে দৌড়ে উপরে চলে আসলেন আর আশার রুমের দরজায় নক করতে থাকেন। কি ব্যাপার আশা, কি হয়েছে? তোর রুমে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। কই খালামণি, তুমি মনে হয় ভুল কিছু শুনেছ। আমি তো আমার রুমে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, তাহলে এখানে চিৎকার করবে কে? হ্যাঁ, হয়তো সেটাও হতে পারে। আসলে এখন তো তোদের নিয়ে অনেক চিন্তা হয়, কারণ দুইটা ছেলে মেয়ে তো সারাদিন সতীনের মতো ঝগড়া করিস। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই একবার একটু রান্না করে আসিস। আজ রাতে বাসায় কিছু মেহমান আসবে, তাই একটু আমাকে সাহায্য করবি। আচ্ছা খালামণি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। তখন রাজের আম্মু আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। এদিকে আশা বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে দেখতে পেল রাজ এখনো তার বিছানার উপর বসে আছে। তাই সে রাজকে বলতে লাগলো, এই বেয়াদ্দব, আমার কাছে এলে তুই এখনো এখানে বসে আছিস কেন? নাকি তোর লাজ লজ্জা বলতে কিছুই নেই, আর এখনো এখানে বসে আছিস আমার আরো কঠোর কথা শোনার জন্য? তুই আমাকে আর কিছু নাবি, এই যে তুই আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছিস, এখন তো কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি, আমার হাঁটতেও কষ্ট হচ্ছে। তুই একটু আমাকে কোলে করে আমার রুমে দিয়ে আয়। ওরে বাবারে, ঢং দেখে আর বাঁচি নাই। শোন, আমাকে এত ঢং দেখাতে আসিস না, তোর এসব ঢং দেখতে আমার একদমই ভালো লাগে না। চুপচাপ এখান থেকে চলে যা, আমি যেন ফের রুমে এসে তোকে আর এখানে দেখতে না পাই। এই কথা বলে আশা বেগম বের হয়ে কিচেনে চলে গেল আর তার খালামণিকে রান্নার কাজে সহযোগিতা করতে বলল। এদিকে দেখতে দেখতে রাত 8টার মতো হয়ে গেল। রান্নার কাজ প্রায় শেষ, তাই আশা খালামণির কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে আসলো পড়াশোনা করার জন্য। সে নিজের পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এর পরদিন সকালবেলা যখন ভার্সিটি যাবে, রেডি হয়ে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে রাজের জন্য, কিন্তু রাজ এখনো নিচে আসছে না। তাই সে রাজের আম্মুকে বলল, খালামণি, তোমার ছেলে কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? সে কখন থেকে অপেক্ষা করছে ভার্সিটিতে যাওয়ার জন্য। সে যদি এখনো ঘুম থেকে না ওঠে তাহলে তো ভার্সিটি লেট হয়ে যাবে। একটা কাজ কর, তুই একটা অটোতে করে ভার্সিটিতে চলে যা। আমি আর রাজকে ডাকাডাকি করতে পারবো না। তার যদি ইচ্ছে হয় সে ঘুম থেকে উঠবে, না হলে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই। তার যা ভালো লাগে সে তাই করুক। আচ্ছা ঠিক আছে খালামণি, কোনো সমস্যা নেই। আসলে তোমাকে এই জন্যই বললাম, আমি যদি তোমাকে না বলে ভার্সিটিতে চলে যাই তারপর তো আবার তুমি আমাকে কিছু বলতে পারো, তাই। এ বলে আশা খালামণির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে রাজের যখন ঘুম ভাঙলো তখন প্রায় দুপুর 12টার মতো বাজে। সে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিল। মোবাইল হাতে নিয়ে যখন দেখতে পেল প্রায় 12টা বাজে, তখন সে চিৎকার করে তার আম্মুকে ডাকতে লাগলো, আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? একটু তাড়াতাড়ি এদিকে আসো তো। কি ব্যাপার, কি হয়েছে? তোর কি সমস্যা? এভাবে সারের মতো চেঁচামেচি করছিস কেন? আমি সারের মতো চেঁচামেচি করছি তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে এইটা বলো যে এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে সেটা জেনে আমার কোনো কাজ নেই, তাই আমি দেখার বা জানার কোনোটাই প্রয়োজন বোধ করছি না। আম্মু, এখন দুপুর 12টা বেজে গেছে, তুমি আমাকে সকালবেলা ঘুম থেকে ডেকে দাওনি কেন? আমার তো আজ ভার্সিটিতে যাওয়াই হলো না, সামনেই আমার এক্সাম। এখন যদি ভার্সিটিতে না যাই তাহলে প্রিন্সিপাল স্যার আমাকে বকাবকি করবে। তোমার সঙ্গে যেটা হওয়ার উচিত সেটা তো হতেই হবে, কারণ তুমি তো সেটারই যোগ্য। যে ছেলে নিজের ইচ্ছে ঘুম থেকে উঠে ভার্সিটি যেতে পারে না, তাকে কেন আরেকজন ঘুম থেকে ডেকে দিতে যাবে? তোমার ইচ্ছে হলে তুমি নিজের ইচ্ছাতেই ঘুম থেকে উঠে ভার্সিটি যেতে পারো, আর না হলে নাই। আমাদের কোনো মাথা ব্যথা নাই এই ব্যাপারে। রাজ তখন খুব ভালোভাবে বুঝতে পারলো তার আম্মুর সঙ্গে কথা বলে আর কোনো লাভ হবে না। তাই সে কোনো কথা না বলে চুপচাপ বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল।
তারপর ফ্রেশ হয়ে একটা নতুন শার্ট আর একটা নতুন প্যান্ট পরে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে তার আম্মু বলে ওঠেন, তো কি ব্যাপার মহাশয়, এভাবে আপনি সেজেগুজে রেডি হয়ে কোথায় যাচ্ছেন একটু বলা যাবে কি? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাচ্ছি, কারণ এই বাড়িতে তো আমার কোনো মূল্য নেই। আমি কাউকে কোনো কথা বলে শোনাতেও পারি না। আমি কোনো কথা বলতে গেলে উল্টে আমাকে আরও কথা শুনতে হয়। তাই ভাবছি নিজেকে একান্ত একটু সময় দিই, যেখানে আমার কারো কথা শোনা লাগবে না। তাহলে একটা কাজ করতে পারিস, তুই তোর নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে বাসা থেকে চলে যেতে পারিস। তাহলে আর তোকে কেউ কোনো ব্যাপারে বিরক্ত করবে না, আর তোকেও বিরক্ত হতে হবে না। তোর জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে পারবি নাকি আমাকে সহযোগিতা করতে হবে? আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। এ কেমন ফ্যামিলিতে আমায় জন্ম দিলে? আমি তো সেটাই ভাবতে পারছি না, যেখানে আমার নিজের আম্মুও আমার কথা ভাবে না। এরপর রাজ আর কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে চলে গেল। বাইরে একটা ছোট্ট চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই ভার্সিটি ছুটি হয়ে গেল। আশা একটা অটো রিকশায় করে বাসার দিকে যাচ্ছিল। তখনই রাজ তার পথ আগলে দাঁড়ায় আর রিকশার সামনে দাঁড়িয়ে বলে, এই শাকচুন্নি ডাইনি, কি সমস্যা তোর বলতো আমাকে? রাজ, ভদ্রভাবে কথা বল। এটা বাসা নয়, এটা রাস্তা, আর আশপাশের লোকজন দেখছে। তাই আমি আশা করব তুই এমন কিছুই করবি না যেটা তোর আর আমার দুজনেরই ক্ষতি হবে। এই দেখ, এত ভদ্রতা দেখাতে আসিস না। তোকে আমার চেনা হয়ে গেছে। তুই আমার 7 জন্মের শত্রু। তাই তো তোকে আমি বিয়ে করে আমার ঘরের বউ বানিয়ে রাখতে চাই, যাতে আমার সঙ্গে শত্রুতামি করার সাহস না দেখাতে পারিস। এই স্বপ্নটা তো সারা জীবন স্বপ্নই রয়ে যাবে, কোনোদিনও তা বাস্তবে পরিণত হবে না। কারণ তোর মতো উগান্ডাদের বংশধরের সঙ্গে আমি কেন, পৃথিবীর কোনো মেয়ে বিয়ে করবে না। এই বলে আশা রিকশাওয়ালা মামাকে রিকশা চালাতে বলল। আর রিকশাওয়ালা মামা তো এখন সেখানে আর দাঁড়িয়ে না থেকে রিকশা চালিয়ে আশাকে বাসা পর্যন্ত পৌঁছে দিল। বাসায় এসে আশা তার খালামণির কাছে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তার খালামণি বলল, আমি বুঝতে পারি না এই ছেলেটার আসলে সমস্যাটা কোথায়, মাথায় নাকি পেটে? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আজ বাসায় আসুক, একে এমন শিক্ষা দিব জনমের মতো ভালো হয়ে যাবে। এই কথা তো তুমি প্রতিদিনই বলো, কিন্তু আদৌ কি তুমি তোমার ছেলেকে একটুও ভদ্র করতে পেরেছো? পারোনি তো। আসলে এটা তোমাদেরই ব্যর্থতা, কারণ নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে এরকম তো হবেই। আশা, ভদ্রভাবে কথা বল, ভুলে যেও না আমি তোমাদের খালামণি হই। আর রাজ আমার নিজের ছেলে, তাকে আমি যথেষ্ট শাসন করি, কিন্তু ছেলেটা মানে বিগড়ে গিয়েছে। তো আর কি করব বলো? এটা তো আর মেরে ফেলার মতো জিনিস নয় যে মেরে ফেলে দেব। হাজার হোক আমার নিজের সন্তান বলে কথা। আই এম সরি খালামণি, আমি আসলে তোমাকে হার্ট করতে চাইনি, কথাটা মুখ ফসকে বের হয়ে গেল। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আর সেদিন রাত সারাদিন বাসায় আসলো না। যখন বাসায় আসলো তখন রাত প্রায় 10টার কাছাকাছি বাজে। সবাই খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেছে। তার আম্মু ড্রয়িং রুমে বসে তার জন্য অপেক্ষা করছে। বাড়িতে এসে রাজ যখন কলিং বেল চাপ দিল তখন তার আম্মু এসে দরজা খুলে দিল। রাজ যেই না বাসার ভিতরে ঢুকতে যাবে তখনই তার আম্মু তাকে ঠাস করে কয়েকটা ছড় মেরে বলতে লাগলো, এই অসভ্য বদমাইশ ছেলে, তোকে আমি কতবার বলেছি একটু ভালো হ, নিজেকে একটু বদলানোর চেষ্টা কর, কিন্তু তুই সেটা করবি না বলে ঠিক করে রেখেছিস। আমার কোনো কথা শোনার ইচ্ছে তো তোর নেই। তুই কি জীবনে কোনোদিন ভালো হবি না বলেই ঠিক করে নিয়েছিস? আম্মু, তুমি আমার গায়ে হাত তুললে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। তোর জন্ম দেওয়ার আগে আমি এটা চিন্তা করিনি যে তুই আসলে একটা অমনুষ হবি। যদি জানতাম তাহলে তোকে জন্মের পরেই গলা টিপে মেরে ফেলতাম। আম্মু, তোমাকে আমি একটা কথা বলতে চাই। দেখো, আসলে আশাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই আর সারা জীবন একসঙ্গে থাকতে চাই। তাই তো তার সঙ্গে আমি এরকম করি যাতে সেটা তোমাদের চোখে পড়ে আর তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারো। কিন্তু আশা মনে হয় আমাকে একদমই সহ্য করতে পারে না। কথাটা রাজকে শেষ করতে না দিয়ে তার আম্মু তার গালে আরো 2টা
চর মেরে বলতে লাগলো। হাই আল্লাহ, তোর মেন্টালিটি এত নিচু, আমার ভাবতে অবাক লাগছে। নিজের খালাতো বোনকে বিয়ের কথা বলতে কি তোর একবার লজ্জা করেনি? ছি ছি, আমি এসব কি শুনছি? আম্মু দেখো, ভালোবাসা বলে কই হয় না। আশা আর আমি দুজনে সেই ছোট থেকে একসঙ্গে বড় হচ্ছি। আমাদের বেড়ে ওঠা একসঙ্গে, নিজেদের ভালো বন্ধু বলতে আমরা দুজন দুজনকেই চিনি। কখনো তো আশা ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে আমার সেইভাবে মেলামেশা করা হয়ে ওঠেনি। আমার বুঝবার মতো সময়টা, আমার প্রেম করার মতো সময়টা, আমার কাউকে ভালো লাগা ভালোবাসার মতো সময়টা আমি আশার সঙ্গেই তো পার করেছি। তাই তো আমার জীবনে অন্য কোনো নারী মনে হয় কখনো জায়গা করতে পারবে না। তাই বলে নিজের আপন খালাতো বোনকে কেউ ভালোবেসে বিয়ে করার কথা বলে? হাই আল্লাহ, আমি এটা কেমন ছেলে জন্ম দিলাম? তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমি তোর চেহারাটাও দেখতে চাইছি না। রাজ তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এই সকল কথাবার্তা আড়াল থেকে শুনছিল রাজের আব্বু, রাজের আম্মু। যখন রাজের সঙ্গে কথা বলা শেষ করে রুমে গেল, তখন রাজের আব্বু রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে করে রাজের আম্মুর পাশে গিয়ে বসলো আর তাকে বলল, রাজের মা, দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই, অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে। তুমি আবার এত ঢং করে কি বলতে এসেছো? কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আমার আবার এত সময় নেই, ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমাবো। দেখো, আমরা দুজন তো দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, তাই আমাদের উচিত আর একজনের ভালোবাসাটাকে রেসপেক্ট করা, ভালোবাসাটাকে বোঝা। মানে তুমি আমাকে কি বলতে চাইছো আর কি বোঝাতে চাইছো সেটা সরাসরি বলো। হেয়ালি করে কথা বলা যে আমার একদমই পছন্দ নয়, সেটা তো তুমি খুব ভালো করে জানো, তাই নয় কি? আসলে আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে রাজ আর আশা ওদের লাইফের অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছে। তাছাড়া আশা তো সেই ছোটবেলা থেকে রাজের সঙ্গে রয়েছে, তাই আমার মনে হয় রাজ যেটা বলছে একদম সত্যি কথাই বলছে। তার মানে তুমি আমাকে এটা বলতে চাইছো যে তুমি তোমার ছেলেকে সাপোর্ট করছো, তাই নাকি? কিন্তু আমি সেটা করতে পারলাম না, কারণ আশারামও আমার আপন মায়ের পেটের বোন, তাকে আমি কোনোদিন এমন প্রস্তাব দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আশাকে আমি দেখেছি, আশা তোমার ছেলেকে বরাবরই আপন ভাইয়ের চোখে দেখে আসে। কোনোদিনও রাজকে প্রেমিক কিংবা স্বামীর চোখে দেখতে পারবে কিনা সেটা আমার জানা নেই। এই কথা বলে রাজের আম্মু বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো। আর এদিকে বেশ কয়েকদিন সময় কেটে গেল। রাজ আর আশা দুজনেই অনার্স ফাইনাল ইয়ারে এবছর পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হয়েছে এই তো 2 দিন হলো, তাই তারা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অনেকদিন সে তার বাবা মায়ের সঙ্গে দেখা করে নাই, তাই আশা রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। তখনই ওর খালামণি সেখানে আসলো আর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আর রেজাল্টের সময় কি এখানে আসবে? সেটা আমি সঠিক বলতে পারছি না, কারণ তুমি তো জানোই আমিও তোমার সঙ্গে কি ব্যাপারে কথা বলছি। যদি এই ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই, কারণ আমার চাকরি করার ইচ্ছা আছে। বিয়ে করে সংসার করার মতো মেন্টালিটি এখনো আমার তৈরি হয়নি। এই কথাটা একটু দূরে থেকে রাজ শুনছিল আর তখনই সেখানে এসে তার আম্মুর দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, তার মানে কি আম্মু, তুমি আমার জন্য কিছুই করতে পারবে না? আমার সামনে আমার ভালোবাসার মানুষটা অন্য একজনের হয়ে যাবে? তার মানে কি আম্মু, তুমি আমার জন্য কিছুই করতে পারবে না? আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটা অন্য একজনের হয়ে যাবে, সেটাও আমাকে দেখতে হবে? আমি বুঝতে পারছি না এটা আমি কেমন পরিবারে জন্ম নিলাম। চুপ করো তুমি। তোমাকে আমি তখনও বলেছি আর এখনো বলছি, যেটা তুমি চাইছো বা যেটা আমাকে বলছো সেটা কোনোদিনও সম্ভব নয়। আসলে যদি আমার আপন বোনের মেয়ে না হতো তাহলে আমি বিষয়টা ভেবে দেখতে পারতাম, কিন্তু তুমি সব কিছু জেনে শুনে এরকমটা করতে পারো না। আমরা সবাই মিলে দেখে শুনে তোমাকে বিয়ে করব। আশা যদি আমার জীবনে না আসে তাহলে অন্য কোনো মেয়ের প্রয়োজন নেই আমার জীবনে। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো, কিন্তু আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছি, আশা ছাড়া অন্য কোনো মেয়েকে আমি কোনো দিনই বিয়ে করব না। খালামণি, আমি চলে যাচ্ছি। আমার মনে হয় তোমার ছেলের মাথায় সমস্যা হয়েছে। আমি চলে যাওয়ার পর তোমরা তোমার ছেলেকে একটু ডাক্তার দেখানোর চেষ্টা করবে, তাতে যদি তোমার ছেলে একটু মানসিক উন্নতি হয়। তা না হলে কিন্তু আমার মনে হয় খুব শীঘ্রই তোমার ছেলেকে নিয়ে পাবনাতে চলে যেতে হবে।
আশা, তোমাকে এসব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি নিশ্চিন্ত মনে বাড়িতে ফিরে যাও। তোমার আম্মু সকালে ফোন দিয়েছিল। আমি তোমার আম্মুর সাথে কথা বলেছি। ওর ব্যবস্থা আমি করছি। ওটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। অতঃপর আশা আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে যখন গ্রামে এসে পৌঁছালো তখন প্রায় বিকেল হবে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এসে তাড়াতাড়ি তার চাচাতো ভাই বোনেরা তাকে ঘিরে ধরল, আর সবাই তার সঙ্গে অনেক কথা বলতে থাকলো। এভাবে তার চাচাতো ভাই বোনদের সঙ্গে কথা বলা শেষ করে ভিতরে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর আম্মু তখন রান্নাঘরে কাজ করছিল, তাকে দেখে বলল, কি ব্যাপার আশা, তোমার আসতে তো দেরি হলো কেন? আমি তো সকালবেলা তোমার খালামণির সঙ্গে ফোনে কথা বলেছিলাম। সে তো বলেছিল তুমি দুপুরের মধ্যেই চলে আসবে, কিন্তু এদিকে তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আম্মু খালামুনি ঠিক কথাই বলেছিল, কিন্তু সমস্যা হলো রাস্তায় প্রচুর যানজট ছিল, যার কারণে আমাকে আসতে দেরি হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তোমার আর রাজার দুজনেরই তো ভার্সিটি বন্ধ, তাহলে তুমি তোমার সঙ্গে রাজকে এখানে নিয়ে আসতে পারতে। ছেলেটা তো সেই ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, গ্রামের পরিবেশ আর আবহাওয়া তো সে দেখেইনি। ছেলেটাকে তোমার সঙ্গে নিয়ে আসলে কয়েকটা দিন এখানে থাকতে পারতো। তোমার ওই উগান্ডারের বংশধর ভাগ্নেকে এখানে নিয়ে আসার কোনো ইচ্ছে আমার নেই। ওদের বাড়িতে রয়েছি বলে আমাকে যেইভাবে ইচ্ছে সেইভাবে জ্বালিয়ে, আর এখানে আমি নিজের বাড়িতে এসে কি ওর জ্বালাতন সহ্য করব নাকি? এটা কিন্তু তুমি একদম ঠিক বলনি। তুমি যদি তোমার খালামণির কাছে এতদিন থাকতে পারো, তাহলে তো সে কয়েকটা দিন আমার কাছে থাকার আশা করতেই পারে। যাই হোক, তুমি ভেতরে যাও, আমি কাল নয় পরশু রাজকে ফোন দিয়ে এখানে আসতে বলবো। আশা তখন তার আম্মুকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। রুমটাতে এতদিন বহু বছর পর পর আসা হতো, কিন্তু এখন সে অনেকদিন থাকতে পারবে এখানে, যতদিন পর্যন্ত তার বিয়ের সম্বন্ধ ঠিক না হচ্ছে। রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সোজা চলে গেল খাবার টেবিলে। তারপর খাবার খেয়ে ভাই বোনদের সঙ্গে নিয়ে আড্ডা দিতে থাকলো। এভাবে কেটে গেল সেই দিনের দিনটা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই মোবাইলের রিংটোন বাজতে শুরু করলো। আশা মোবাইলটা হাতে নিয়ে দেখলো রাস্তাকে কল করেছে। যদিও সে ফোনটা রিসিভ করতে ইচ্ছুক ছিল না, কিন্তু পরপর রিং হয়েই যাচ্ছিল, তাই সে ফোনটা রিসিভ করলো। এই মেয়ে, কী ব্যাপার, কী সমস্যা তোর? আমি সেই তখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, তুই আমার ফোন তুলছিস না কেন? নাকি ওখানে যাওয়ার আগেই নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছিস, যার কারণে এখন আর আমাকে তোর প্রয়োজন মনে হচ্ছে না? দেখ, উগান্ডারের বংশধর, একদম ভদ্রভাবে কথা বল। বয়ফ্রেন্ড আমার জীবনে কোনোদিন আসেনি আর আসবেও না। তুই তো ভালো করে জানিস আমার ফ্যামিলি আমার জন্য সম্বন্ধ করেছে, আর আমি আমার ফ্যামিলির পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আশা, আমি তোকে বলেছি আর আম্মুকেও বলেছি, আমি কিন্তু তোকে ভালোবাসি। আমি কিন্তু তোকে অন্য কারোর হতে কোনো দিনই দেব না। তুই আমার আর শুধু আমারই থাকবি। এই শোন, তোর মতো ইতর লম্পট চরিত্রহীন একটা ছেলেকে কোনো দিন আমি বিয়ে করতে যাব না। কারণ যেই ছেলে বোনের রুমে লুকিয়ে ঢুকে খালাতো বোনকে কিস করতে পারে, সেই ছেলেকে আর যাই হোক নিজের জীবন সঙ্গী করা যায় না। এই শোন, তোর যা ইচ্ছে তাই করতে পারিস, কিন্তু তুই যদি আমাকে ছাড়া ভুল করেও অন্য কোনো ছেলেকে বিয়ে করিস, তাহলে কিন্তু আমি তোকে এইটা বলে দিচ্ছি, তুই বিয়ে করতে পারবি ঠিকই ওই ছেলেটাকে, কিন্তু তোর সঙ্গে বাসর ঘরে আমি থাকবো। রাজ, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। তুই কিন্তু একদম ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এর ফল কিন্তু খুবই খারাপ হবে, এটা আমি তোকে বলে দিলাম। তুই কি খারাপ করতে পারিস সেটা আমিও দেখতে চাই। আমি আগামীকাল সকাল হওয়ার আগেই তোদের বাড়িতে পৌঁছাচ্ছি, কথাটা তুই মনে রাখিস। মানে তুই কি বলতে চাইছিস? আমি এক্ষুনি নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর আজ বিকালেই তোদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আশা করি আগামীকাল সকাল হওয়ার আগেই তোদের বাড়িতে পৌঁছাতে পারবো। আর এই খবরটা তুই খালামণিকে দিয়ে রাখবি। কথাটা বলেই রাজ ফোনটা কেটে দিল। অপরদিকে তখনই আশার আম্মু তাকে ডাকতে এলো। এই আশা, আশা, কি হলো?
তুই এখনো ঘুম থেকে উঠিসনি কেন? শীতের সকাল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। পিঠা বানিয়েছি, একসঙ্গে খাবি বলে। আর এই শীতের সকালে কেউ এত সকালে ঘুম থেকে ওঠে নাকি? আমি আরো পরে ঘুম থেকে উঠবো। তোমরা সবাই নাস্তা করে নাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সেটা আমাকে বললে তো হবে না। তোমার আব্বু, তোমার চাচু, তোমার চাচিরা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এক্ষুনি বিছানা থেকে নেমে এসো। আশা তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে তারপর সবার সঙ্গে নাস্তা করতে নিচে চলে গেল। শীতের সকাল আশায় আম্মু আর চাচিরা মিলে হরেক রকমের পিঠা বানিয়েছে, সেগুলো নিয়েই অপেক্ষা করছিল বাড়ির সবাই। সে নিচে যেতেই তার আব্বু তাকে বলল, কি ব্যাপার মামনি, তোমার এখানে আসতে এত দেরি হলো কেন? আমরা সবাই সেই কখন থেকে নাস্তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। এতদিন পর তুমি বাড়িতে এসেছো বলে কোথায় সবাই মিলে একসঙ্গে নাস্তা খাবো? আমি তো আম্মুকে বলেছিলাম তোমরা খাবার খেয়ে নিতে। আসলে শীতের সকালে কি এত সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে? তাই তো আমি আম্মুকে বলেছিলাম আমি আরেকটু ঘুমাবো। আরে মামনি, এরকমটা বললে হয় নাকি? তুমি এতদিন পর বাড়িতে এসেছো, এখন তো একটু আমাদের সময় দিতেই হবে। তাছাড়া তোমার বিয়ের সম্বন্ধ চলছে, কয়দিন পর যদি তোমার বিয়ে হয়ে যায় তাহলে তো আর তোমাকে পাবো না। তোমরা আমাকে এত তাড়াতাড়ি বিদায় করতে চাইছো কেন বলো তো? এই তো সবে তো পড়াশোনা শেষ করলাম, এখন একটা চাকরি বাকরি খুঁজি, তারপর না হয় বিয়ে শাদী করা যাবে। সেটা বললে তো হবে না মামনি, তুমি আমাদের পরিবারের বড় মেয়ে, তোমাকে আমরা বিয়ে দিয়ে সবাই মিলে একটু আনন্দ উল্লাস করতে চাই। তাছাড়া তোমার পরে এই বাড়িতে আরও মেয়ে রয়েছে, তোমার বিয়ে হলে তারপর তো তারা সিরিয়াল পাবে। যারা বিয়ের জন্য পাগল হয়ে রয়েছে তাদেরকে তুমি বিয়ে দিয়ে দাও, তাহলে তো ঝামেলা চুকে যায়। আমি তো বিয়ের জন্য এত উতলা হয়ে যাইনি যে আমাকে সবার আগে বিয়ে দিতে হবে। দেখো আশা, আমরা এত কথা শুনতে চাই না। তোমার পড়াশোনা করার ইচ্ছে ছিল, আমরা তোমাকে পড়াশোনা করতে দিয়েছি। এখন তোমার বিয়ের বয়স হয়েছে, তাই এখন তোমাকে বিয়ে করতেই হবে। এখন আর অন্য কোনো অজুহাত দেখালে চলবে না। আশার আম্মুর এই কথা শুনে পাশ থেকে তার ছোট চাচি মেয়ে রিমিতাকে বলতে লাগলো, হ্যাঁ আপু, বড় আম্মু একদম ঠিক কথাই বলেছে। তুমি বিয়েটা করে নিলেই আমাদের সিরিয়াল এসে পড়বে। তুমি তো জানোই আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ের জন্য তাড়া দিচ্ছে। এখন ফ্যামিলির বড় মেয়েকে রেখে তো আর আমি বিয়ে করে নিতে পারি না, তাই তুমি বিয়েটা করে নিলেই আমার পথটা ক্লিয়ার হয়ে যাবে। তোর যখন এতই বিয়ের প্যারা, তাহলে তুই এখনো বসে আছিস কেন? জলদি করে বিয়েটা করে নে, প্রয়োজন হলে চল আমি তোদের নিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করিয়ে দিই। আরে আশা আপু, তুমি এটা কি বলছো? তুমি পরিবারের বড় মেয়ে, আমরা সবাই মিলে আগে তোমাকে বিয়ে দিতে চাই, তারপর রিমির বিয়ে নিয়ে চিন্তা করব। আশা তখন সব কটাকে ধমক মেরে রাস্তার টেবিল থেকে উঠে চলে গেল। এর পরদিন সকালে হতে না হতেই কলিং বেলের আওয়াজ শোনা যাচ্ছিল। আশা ঘুম থেকে উঠে নিচে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলে এসে দেখতে পেল রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। কিরে, কি ব্যাপার? কি সমস্যা তোর? তুই কেন এখানে এসেছিস? আমার শ্বশুর বাড়িতে আমি এসেছি, এটা কি আমি তোর কাছে কৈফিয়ত দেব নাকি কেন এসেছি? তুই আমার চোখের সামনে থেকে সর আর আমাকে ভিতরে যেতে দে। দেখ, একদম অসভ্যতামো করবি না, তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। তুই চুপচাপ এখান থেকে চলে যা। এটা আমার বাড়ি, তোর শ্বশুর বাড়ি কেন হতে যাবে বল হারামজাদা? আশার আম্মু রান্নাঘর থেকে তাদের দুজনের কথোপকথন শুনছিল। উনি রাজ্যের কণ্ঠ শুনে কিছুটা বুঝতে পেরেছিলেন, তাই বের হয়ে দরজার সামনে আসলেন। আরে, এটা আমি কাকে দেখছি? রাজ, তুমি কখন এলে? আর আসবে আমাকে ফোন দিয়ে বলনি কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে জানানো হয়নি। যাই হোক, কেমন আছো তুমি? এই তো বাবা, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা? আর তোমার আম্মু কেমন আছে? তোমার আম্মুর সঙ্গে তো সেদিন আমার কথা হয়েছিল, কিন্তু তোমার আম্মু তো আমাকে এ ব্যাপারে কিছুই বললো না যে তুমি এখানে আসবে। আসলে আম্মুকেও সেভাবে বলা হয়নি। আমি হুট করে সিদ্ধান্ত নিলাম তোমাদের এখানে আসবো, আর কাউকে কোনো কিছু বলা কওয়া ছাড়াই তোমাদের এখানে চলে এলাম। যাই হোক, চলে এসেছো, ভালো করেছো। এখন ভিতরে যাও, বিশ্রাম নাও। আমি সবার জন্য নাস্তা করছি, সবাই একসঙ্গে নাস্তা খাবে। আচ্ছা খালামণি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে চলে আসছি।
কতদিন তোমার হাতে বানানো খাবার খাওয়া হয় না? বহু বছর পর তোমার হাতের খাবার খাওয়ার সুযোগ হলে তখন কি আর আমি দেরি করতে পারি? আমি এক্ষুনি আসছি। এই কথা বলে রাজ উপরে চলে গেল। আর বেশ কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সবাই মিলে একসঙ্গে নাস্তার টেবিলে নাস্তা খেতে বসেছে। তখনই রাজ আশার পায়ে একটা খামচি মারলো। তারা দুজনেই সামনাসামনি বসেছিল, তাই আশা সেটা দেখে রাগে কচকচ করতে থাকলো, কিন্তু সবার সামনে কিছু বলতে পারলো না। তাই সে নাস্তা শেষ না করেই টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। আশা তখন মোবাইলে ফেসবুকের নিউজ ফিডে ঘোরাঘুরি করছিল। কি ব্যাপার ডার্লিং, কি করছো তুমি? ফালতু মার্কা কথাবার্তা বন্ধ কর। আর তুই আমাকে এটা বল যে তুই এখানে কেন এসেছিস? আমি তো তোকে এখানে আসতে নিষেধ করেছিলাম, তারপরও কেন বেহায়ার মতো এখানে চলে এসেছিস? তোকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই তো তোর কাছে ছুটে চলে এলাম। আমার মনে হয় আমি এখানে আসাতে তুই খুশি হোসনি, তাই না? তুই এখানে আসাতে আমি যে একদম খুশি হইনি সেটা তুই খুব ভালো করেই বুঝতে পেরেছিস। তারপরও তুই কেন বেহায়ার মতো এখানে এসেছিস বলতো? কারণ আমি তোকে ভালোবাসি। তোকে আমি আমার চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেব না। যেভাবেই হোক তোকে আমি আমার করেই নিব। তোর মনের এই সুপ্ত আশাটা কোনোদিনও পূরণ হবে না, এটাই আমার বিশ্বাস। কারণ আমি তো তোকে কোনোদিনও বিয়ে করব না, আর আমার ফ্যামিলিও মনে হয় না কোনোদিনও তোর এসব পাগলামির কোনো গুরুত্ব দেবে বলে। শোন ছেলে, আমি লাখে একটা, আমার মতো ছেলে কিন্তু তুই জীবনেও খুঁজে পাবি না। তাই আমাকে বিয়ে করার অপশনটা তুই এভাবে রিজেক্ট করতে পারিস না। এখনো সময় আছে, তুই চিন্তা করে দেখ। আশা তার এইসব কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে বের হয়ে সোজা বাইরে চলে গেল। সে বাড়ির সামনের ফুল বাগানে বসে আছে আর চাচাতো ভাই বোনদের নিয়ে গল্প করছে। তখনই সেখানে আসার আম্মু আসলো। কি ব্যাপার আশা, তুমি এখানে কি করছো? রাজ এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, তুমি তাকে একটু সময় দাও। আমি কেন ওই উগান্ডারের বংশধরকে সময় দিতে যাব? আমার এতটাও সময় নেই যে আমি তার সঙ্গে সময় কাটাতে যাব। আমার কাজ আছে। আচ্ছা, তোমার কি হয়েছে তুমি প্লিজ বলবে আমাকে? ছেলেটা আসার পর থেকে দেখছি তুমি ছেলেটাকে একদম সহ্য করতে পারো না। সেখানে তুমি কি করছো না করছো সে ব্যাপারে তো আমি কিছুই জানি না, কিন্তু ছেলেটা এখন আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তোমার উচিত ছেলেটার সঙ্গে ভালো ব্যবহার করা। পারবো না আমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে, কারণ আমি যতদিন তাদের বাড়িতে থেকেছি ততদিন সে আমাকে একটু রেসপেক্ট করেনি। সব সময় আমার সঙ্গে অসভ্যতামই করেছে। আমি কেন এখন তার সঙ্গে ভালো ব্যবহার করতে যাব? আশার আম্মু তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে এলো। আশা তখন ছাদে তার ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। তখনই রাজ সেখানে আসলো আর আশাকে বলল, আচ্ছা চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। তোমাদের এখানে এসেছি আর তুমি তোমাদের এলাকাটা ঘুরে দেখাবে না? তোর যদি এতই ঘুরে দেখার ইচ্ছে থাকে তাহলে তুই নিজে ঘুরে দেখে আসতে পারিস। আমাকে কেন বলছিস? আমি তোকে নিয়ে কোথাও যেতে পারবো না। আর ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা, তুই এটা দুঃস্বপ্নও ভাবিস না। নিজের হবু জামাইকে নিয়ে ঘুরতে যেতে তোমার সমস্যা কোথায়? চলো না একটু ঘুরে আসি। রাজের এই কথায় আশা খুব রেগে গেল। ঠাস করে রাজের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এটাই আসলে তোর প্রাপ্য ছিল। তুই তো একটা নির্লজ্জ বেহায়া। আমার কাছে এলে তোকে এত কথা বলি তাও তোর লজ্জা হয় না। বেহায়ার মতো একটা কথা তুই বারবার বলতেই থাকিস। আশা করি আজকের পর আর এমন কিছু করার সাহস পাবি না। কে বলছে তোমারে আমি সাহস পাবো না? রাগ আর অভিমান হোক, তোমার ছোঁয়া তো পেয়েছি, সেটাকে আমি আমার তোমার ভালোবাসা বলে চালিয়ে নেব। জীবনে বেহায়া ছেলে বহুত দেখেছি, কিন্তু তোর মতো বেহায়া ছেলে আমি আমার সারা জীবনে একটাও দেখেছি বলে মনে হয় না। তুই আসলেই একটা বেহায়া। আশা তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আর রাজ তখনও আশার চাচাতো ভাই বোনদের সঙ্গে বসে সেখানেই গল্প করতে লাগলো। তখনই আশার চাচাতো ভাই রাজকে বলে, ভাইয়া আমার মনে হয় আপুর পেছনে টাইম ওয়েস্ট করে আপনার কোনো লাভ হবে না, কারণ আমাদের ফ্যামিলির মেয়েরা প্রেম ভালোবাসা ওসব খুব একটা বিশ্বাস করে না। প্রেমের সম্পর্ক করে সেটা অন্য কথা, কারণ সে ছোটবেলা থেকেই প্রেমে বিশ্বাসী ছিল। সমস্যা নেই, চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি
তোমার বোন আশাকে আমি আমার ঘরের বউ বানিয়েই ছাড়বো। সে যে যাই বলুক আর যত চেষ্টাই করুক না কেন, আমি কিন্তু কোনোভাবেই তোমার বোন আশাকে অন্য কারো হতে দেব না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। যদি আমি জানি না আপনার মনের আশা কোনোদিন পূর্ণ হবে কি না, কারণ আশা আপু ছোটোবেলা থেকেই এক কথা, মানুষের যখন কোনো একটা সিদ্ধান্ত নেই কেউ তাকে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটাতে পারে না। তারপরে যদি আপনি সেটা করতে পারেন তাহলে মনে করব আপনি পৃথিবীতে অন্যরকম এক পুরুষ, যাকে কিনা সম্পূর্ণ আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, তাহলে অপেক্ষা করতে থাকো আর দেখতে থাকো আমি কি করি আর কি করতে পারি। এরপর চলে গেল আরও 2 থেকে 3 দিন। আজ আশাকে তার বাবার পছন্দ করা ছেলে দেখতে আসবে, তাই সকাল থেকেই বাড়িতে তোড়জোড় চলছে। আশার আম্মু সকালবেলা থেকে রান্নাঘরে, সেই সঙ্গে তার চাচিরাও সবাই মিলে বাড়িঘর পরিষ্কার করছে, গুছাগুছি করছে। দেখতে দেখতে দুপুর গিয়ে বিকেলে হতে চললো, আর পাত্রপক্ষ চলে আসলো। পাত্রপক্ষের সামনে আশাকে নিয়ে আসা হলো। আশাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে আসা এমনিতেও যথেষ্ট সুন্দরী, আর এই শাড়িটাতে আশাকে অনন্য লাগছিল। দেখা দেখির পর্ব শেষ হলে আশা আর পাত্রকে আলাদা করে কথা বলার জন্য দেওয়া হলো। আর তখন আশার আম্মু রাজকে তাদের সঙ্গে যেতে বলল। আর এই কথা শুনে রাজ আশার আম্মুকে বলে, খালামণি, সেটা তো খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ বিয়েটা তোমার মেয়ের যদি ভালো মনে হয় তাতেই ভালো। সেখানে আমরা কেন যাব? আর তারা দুজন কথা বলবে, সেখানে তো কাবাবের হাড্ডি হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আম্মু, রাজ একদম ঠিক কথাই বলেছে। বিয়েটা আমার, তার নয়, তাই যে কোনো সিদ্ধান্ত আমাকেই তো নিতে হবে। তাই সেখানে ওর যাওয়ার প্রয়োজন আছে বলে আমিও মনে করছি না। রাজ তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে আশা ওই ছেলেটাকে নিয়ে ছাদে এসেছে। পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছে, কিন্তু কেউই কোনো কথা বলছে না। তখনই আশা নীরবতা ভেঙে বলল, কি ব্যাপার মিস্টার, কি সমস্যা আপনার? আপনি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আপনার কি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার নেই? না মানে, আসলে আপনাকে তো আমার অনেক কথা জিজ্ঞাসা করার ছিল, কিন্তু কিভাবে জিজ্ঞেস করব সেটা তো বুঝতে পারছি না। আপনার সঙ্গে তো আজকেই প্রথম পরিচয়। শুনুন, এত হেয়ালি কোনো আমার একদমই পছন্দ নয়। আপনার যদি আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি নির্দ্বিধায় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। না মানে, আসলে আমি আপনার কাছ থেকে বেশি কিছু জানতে চাই না। আপনি কি রিলেশনশিপ কন্টিনিউ করছেন? মানে আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জাস্ট এইটুকুই জানার আছে, এর বেশি কিছু জানতে চাই না আমি। কোনো দিন আমাকে দিয়ে হয়রানি আর ভবিষ্যতে কোনো দিন হবে কি না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই আমি বলবো এই ব্যাপারে আমাকে প্রশ্ন না করাই আপনার সবচেয়ে বেশি ভালো হবে। তাছাড়া একটা কথা হয়তো আপনারা সবাই খুব ভালো করেই জানেন, মেয়েরা বিয়ের আগে প্রেম প্রেম করেই থাকে, কিন্তু বিয়ের পর সবকিছু ছেড়ে দেয় সংসার বাঁচানোর তাগিদে। হ্যাঁ, সেজন্যই আমি আপনার কাছে জানতে চাইছি, কারণ মনে একজন আর অন্যজনও সংসার করা, এটা আমি পছন্দ করি না। আপনি যদি অন্য কাউকে পছন্দ করেন তাহলে সেটা আপনি আমাকে বলতে পারেন। না, আপনি একদম নিশ্চিত থাকতে পারেন আমার লাইফে এখনো সেরকম কেউ আসেনি আর আসবেও না। যাই হোক, এবার আপনি আপনার ব্যাপারে বলেন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আশার কথা শুনে রাজীব আশাকে কিছু বলতে চাইছিল, কিন্তু রাজীবকে সেই কথা বলার সুযোগ না দিয়ে রাজ সেখানে এসে উপস্থিত হলো। আর রাজীবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ভাই শোনো, তোমাকে তোমার ভালোর জন্যই বলছি, এই মেয়ের পিছু নিও না, কারণ এই মেয়ে আমার সঙ্গে রিলেশনে আছে। এই তো কদিন হলো একটু সমস্যা হয়েছে, তাই এরকম করছে। এক্সকিউজ মি, আপনাকে তো আমি চিনলাম না। আরে ভাই, তুই আমার গার্লফ্রেন্ডকে পটিয়ে বিয়ে করতে চাইছিস, আর এখন কি না তুই আমাকে বলছিস তুই আমাকে চিনতে পারছিস না? তাহলে তুই কেমন ছেলে সেটা তুই তোর নিজের কাছে প্রশ্ন কর। আরে ভাই, আপনি এত হ্যালিপনা না করে আমাকে এটা বলুন যে কে আপনি, আর আমার হবু স্ত্রীর সঙ্গে আপনার কি সম্পর্ক?
আরে ভাই, ও আমার গার্লফ্রেন্ড। সেই ক্লাস 9 থেকে ওর সঙ্গে সম্পর্ক, আর এই বছরই আমরা অনার্স কমপ্লিট করতে চলেছি। আর এখন কিনা তুই বলছিস আমি কে? ভাই শোন, বিয়ে যদি তুই করিস তাহলে ও কিন্তু তোর বউকে পালিয়ে নিয়ে গিয়ে বাসরটা আমিই সারবো। রাজের কাছ থেকে এমন কথা শুনে রাজীব কি করবে সেটা ভেবেই পাচ্ছিল না, তাই সে আশাকে প্রশ্ন করে। কি ব্যাপার ম্যাডাম, আপনার ব্যাপারে উনি এসব কি বলছেন? আপনি কি দয়া করে আমাকে খুলে বলবেন কিছু? এ ব্যাপারে আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আরে আপনি এর কথা একদম বিশ্বাস করবেন না, এর মাথায় সমস্যা আছে, সব সময় এরকম উল্টাপাল্টা বকে। আরে ডার্লিং, তুমি এরকম কেন করছো? তোমার সঙ্গে তো আমার সেদিন একটু ঝামেলা হলো, আর তার জন্য তুমি আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করে নেবে, এমনটা হতে পারে নাকি? তুমি ওকে বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। দেখ রাজ, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোর ব্যাপারে সবার কাছে বলে দেব। কথাবার্তা বন্ধ করে এই সব কিছু আমি আর সহ্য করতে পারছি না। এবার তুই দয়া করে আমাকে রেহাই দে। এতদিনের ভালোবাসার সম্পর্ক আমাদের, আর তুই আমাকে বলবি আমি তোকে রেহাই দিয়ে দিব? এমনটা তো হতেই পারে না। আমি আমার সামান্য একটা ভুলের জন্য নিজের ভালোবাসাকে কখনোই হারাতে পারবো না। তুই আমার প্রথম আর শেষ ভালোবাসা, জীবনের বিনিময়ে হলেও তোকে আমি আমার করবই। দেখুন মিস আশা, নিজের বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে এনে আমাদের এভাবে অপমান করা খুব বেশি দরকার ছিল না। আরে ভাই, আপনি ভুল ভাবছেন। এ আমার বয়ফ্রেন্ড নয়, এ আমার খালাতো ভাই। এর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমার ফ্যামিলির মানুষদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, তারা আপনাকে একই কথা বলবে। আপনি আমাকে পাগল মনে করছেন নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কেন আপনার এই বিষয়ে আপনার ফ্যামিলির সঙ্গে আলোচনা করতে যাব? আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কি যথেষ্ট নয়? যাই হোক, আমি আপনাকে বিয়ে করছি না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। কারণ যে মেয়ে আমার সামনে তার বয়ফ্রেন্ডকেও অস্বীকার করতে পারে, দুদিন পরে সে আমাকে রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালাবে, এটা কোনো অনিশ্চয়তা নেই। হায় আল্লাহ, এসব আপনি কি বলছেন? দেখুন মিস্টার, আপনাকে এতক্ষণ ধরে আমি ভদ্রভাবে কথা বলছি, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে যা বলবেন তাই আমি মুখ বুজে সহ্য করব। দেখুন, আপনি আমার সম্পর্কে কোনো কিছু না জেনে আমার চরিত্রের উপর আঘাত আনতে পারেন না। আপনার চরিত্রের উপর আঘাত হানার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি নিজের চোখে যেগুলো দেখতে পেলাম সেগুলোর পর আর বিশ্বাস না করে থাকতে পারলাম না। যাই হোক, আপনার সঙ্গে আর কোনো কথা নেই, আপনার ফ্যামিলির সঙ্গেই কথা হবে। এই কথা শুনে রাজীব নিচে চলে আসলো, আর পিছু পিছু আশা আর রাজও নিচে আসলো। তাদেরকে নিচে আসতে দেখিয়ে আশার আব্বু রাজীবকে জিজ্ঞাসা করলো, তো কি ব্যাপার, তোমরা কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্তের কথা পরে বলুন, আগে আপনি আমাদের এটা বলুন যে আপনি সব কিছু জেনে শুনে কেন আমাকে ডেকে এনে অপমান করেছেন। আপনি তো জানতেন আপনার মেয়ের অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে, তারপরও কেন আপনি আমাদের এখানে ডেকে নিয়ে আসলেন? এসব তুমি কি বলছো? অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে মানে? আমার মেয়ে তো কোনোদিন আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি যে সে অন্য ছেলের সঙ্গে রিলেশনে আছে। হ্যাঁ, আপনার মেয়ে আমাকেও বলেনি। আমি যখন জিজ্ঞেস করলাম বয়ফ্রেন্ডের ব্যাপারে, তখন আপনার মেয়ে আমাকে মুখের উপর না বলে দিয়েছে। কিন্তু ওই ছেলেটা যদি তখন সামনে এসে সত্য কথা না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না যে আপনার মেয়ের বয়ফ্রেন্ড আছে। ওই ছেলেটা মানে তুমি কোন ছেলেটার কথা বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একটু দয়া করে বিষয়টা আমাকে খুলে বলবে? রাজীব তখন সামনেই দাঁড়িয়ে থাকায় রাজকে হাত ধরে টেনে সবার সামনে দাঁড় করিয়ে বলে, এই ছেলেটাই আপনার মেয়ের বয়ফ্রেন্ড। আপনার মেয়েকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন সে আমাকে কিছুই বলেনি, আর ঠিক ওই মুহূর্তে এই ছেলেটা এসে সব কিছু আমাকে বলে দিয়েছে। ভাগ্যিস ছেলেটা সমস্ত সত্য কথা
আমাকে বলে দিয়েছে। তা না হলে তো খুব খারাপ কিছু একটা হয়ে যেতে পারতো। আরে ভাই, আপনি কেন বুঝতে পারছেন না? আমি সেই তখন থেকে বলছি সেরকম কিছুই নয়। এই ছেলেটা আমার খালাতো ভাই, তার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। সে আপনাদেরকে শুধু শুধু বোকা বানাচ্ছে এবং আপনাদের সঙ্গে ফাজলামো করছে। আরে বাবা, আমি ফাইজলামো কেন করতে যাব? আমি যেটা সত্য সেটাই বলছি। আপনারা সবাই শান্ত হয়ে বসেন না আর আমার কথা শুনুন। আশা আর আমি সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আর ভালোবাসা ভালো লাগার মতো বয়সটাতে দুজন দুজনকেই কাছে পেয়েছি। তাই আমাদের মধ্যে ভালোবাসাটা নিজেদের অজান্তেই তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা সবাই এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমাকে আর আপনাদেরকে কিছুই খুলে বলতে হবে না। হ্যাঁ ভাই, আমরা সবাই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আর আপনাকে আমাদের এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সময় মতো এসে আমাকে এই কথাটা না বলতেন, তাহলে তো আমার ফ্যামিলি পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল এঙ্গেজমেন্ট করিয়ে রাখার। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এরপর আর কোনো কথা না বলে রাজীব তার ফ্যামিলির মানুষজনদের নিয়ে আশাদের বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এদিকে মানুষজন চলে যাওয়াতে আশার ড্রয়িং রুমে বসে বসে কান্না করছে। বাড়ির সবাই সেখানে বসে আছে, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ নীরবতা চলছে। তখনই সেখান থেকে উঠে এসে আশার আম্মু রাজের হাত ধরে বলল, রাজ বাবা, তুই কেন করলি আমাদের সঙ্গে এরকমটা? তুই তো খুব ভালো করেই জানিস আমরা আশাকে বিয়ে দেওয়ার জন্য কতটা তৎপর হয়ে আছি। তোর কি এরকমটা করা খুব বেশি দরকার ছিল? আই এম সো সরি আন্টি, তোমাদের সবাইকে এইভাবে অপমানিত হওয়ার জন্য। কিন্তু কি করব বলো, আশাকে আমি সত্যিই ভালোবাসি, আর সেই ছোটবেলা থেকে। কিন্তু এই কথাটা আমি আশাকে কোনোভাবেই বোঝাতে পারি না। সে সবসময় আমাকে ইগনোর করে চলে, কখনো সে আমার ভালোবাসা স্বীকারই করে না। কিন্তু তোমরা সবাই বিশ্বাস করো, আশাকে আমি খুব ভালোবাসি। তাকে ছাড়া আমি আমার লাইফের একটা সেকেন্ডও কল্পনা করতে পারি না। তাই তো সে চলে আসার পর আমিও পাগলের মতো ছুটে এখানে চলে এসেছি। আর এখন সে আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তুমি আশা কি ভালোবাসা সেটা তুমি আমাদের জানাতে পারতে, তোমার ফ্যামিলিকে জানাতে পারতে। আমরা সবাই মিলে বসে আলোচনা করে কিছু একটা সিদ্ধান্ত নিতাম। কিন্তু এরকম করাটা কি তোমার একটুও উচিত হয়েছে? সেটা তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো। আই এম সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি এরকমটা হবে। কিন্তু বিশ্বাস করেন, আশাকে আমি খুব ভালোবাসি। আর এই কথাটা আমি আমার মাকে অনেকবার বলেছি, কিন্তু আমার মা আমার কোনো কথাই শুনল না, যা উল্টে আমাকে বকাবকি আর মারপিট করেছে। আমার মা আমাকে এমনও বলেছে, যদি আমি আশাকে ভুলে না যাই তাহলে সে আমাকে সন্তান হিসেবে স্বীকার করতে ভুলে যাবে। কিন্তু ভালোবাসার কাছে সব কিছুই হার মানে, সেটা তো আপনারা সবাই জানেন। তাই আশাকে আমি ভালোবাসি বলে সব কিছু ফেলে এইভাবে এখানে চলে এসেছি, কারণ আশাকে আমার লাগবেই, পুরো পৃথিবীর বিনিময়ে হলেও। এই কুত্তার বাচ্চা, তোকে কি আমি কোনোদিনও বলেছি যে আমি তোকে ভালোবাসি? তুই কেন এইভাবে বেহায়ের মতো আমার পেছনে পড়ে আছিস? কেন আমার ফ্যামিলিকে এইভাবে অপমান করেছিস? আশা, তুমি তোমার মুখটা বন্ধ করো, এখানে আমরা কথা বলছি। তোমাকে কথা বলতে বলা হয়নি। আমরা যখন সবাই তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে ব্যস্ত ছিলাম, তখন তোমার এই কথাটা আমাদেরকে জানানো উচিত ছিল যে রাজ তোমাকে পাগলের মতো ভালোবাসে। তাহলে আমরা এইসব কিছু করতাম না। বিকজ রাজ যথেষ্ট ভালো একটা ছেলে, আর সে তোমাকে অনেক ভালো রাখবে, এটা আমি বিশ্বাস করি। আব্বু, ও ভালোবাসে, তাতে কি করার আছে? কি যায় আসে? আমি তো ওকে ভালোবাসি না, তাহলে আমি কেন ওর কথা মেনে নেব আর ওকে বিয়ে করব? কখনোই না। আমি ওরে কোনো দিনই বিয়ে করতে পারবো না। তোমরা ওরে এখান থেকে বিদায় করে দাও। আশা, তুই আমাকে যত অপমান আর অপদস্থই করিস না কেন, আমি যখন একবার এখানে এসেছি
তখন আমি তোকে ছাড়া এখান থেকে কোনোভাবেই যাব না। আমার নিজের জীবনের বিনিময়ে হলেও তোকে এখান থেকে নিয়ে তারপর যাব। দেখ রাজ, আমার কিন্তু এখন খুবই মেজাজ খারাপ হচ্ছে। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। তোর চেহারাটাও দেখতে চাইছি না। তোর জন্য আজ আমার পুরো ফ্যামিলিকে আমার চোখের সামনে অপদস্থ হতে হয়েছে। তুই বুঝতে পারছিস না তুই কি করছিস? এই কথা বলার পর রাজ যখন সেখান থেকে যাচ্ছিল না তখন আশা সেখান থেকে চলে গেল। আসলে এরকম একটা ঘটনা ঘটবে এটা ফ্যামিলির কেউ কল্পনাই করেনি। যদি তারা এটা জানতো তাহলে হয়তো আজ এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। আশা নিজের রুমে এসে রুমের দরজা বন্ধ করে কান্না করছে। এদিকে আশার আব্বু রাজকে বলল, রাজ, তোমাদের এই সম্পর্ক আমাদের দুই ফ্যামিলির অন্য কেউ মেনে না নিলেও আমি মেনে নিয়েছি। তুমি আশার রুমে যাও আর ওর সঙ্গে কথা বলো। নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। অন্য কেউ না বুঝলে আপনি বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। এবার রাজ সেখান থেকে সোজা আশার রুমের সামনে চলে গেল। অনেকবার রুমের দরজায় নক করলো, কিন্তু আশা কোনোভাবেই দরজা খোলে না। কারণ সে খুব ভালো করেই জানতো এই মুহূর্তে রাজ ছাড়া তার রুমে আর কেউ আসবে না। তাই সে দরজা বন্ধ করেই ব্যালকনিতে গিয়ে বসে রইল। তখনই হঠাৎ সে দেখতে পেল রাজ ওয়াশরুমের পাইপ দিয়ে উপরে উঠে আসছে। এটা দেখে আশা অনেকটাই ক্ষেপে গেল আর রাজকে বলল, কি ব্যাপার, কি সমস্যা তোর? তুই এইভাবে আমার পেছনে পড়েছিস কেন? তোকে না বললাম তুই আমাদের বাড়ি থেকে চলে যা, আমি তোর চেহারাটাও দেখতে চাই না। কিন্তু তারপরও তুই ওয়াশরুমের পাইপ বেয়ে কেন উপরে উঠছিস? আরে বাবা, আগে আমাকে উপরে উঠতে দে, তারপর আমি তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে দাঁড়িয়ে কথা বলতে গেলে যদি এখান থেকে হাত ফসকে পড়ে যাই তাহলে তো আমার কোমর ভেঙে যাবে। তখন আবার হসপিটালে তোকেই দৌড়াদৌড়ি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার বল কি সমস্যা তোর? তুই কেন আমার কাছে এসেছিস? আমি তো রুমের দরজা বন্ধ করে এখানে এসে বসে আছি যাতে তুই আমাকে কোনো বিরক্ত করতে না পারিস। তুই আগে আমাকে এটা বল, তুই রুমের দরজা কেন বন্ধ করেছিস? তুই জানিস না আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আর সেখানে তুই যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিস তাহলে আমি কি করে বাঁচবো তুই আমাকে বল। শোন রাজ, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, ভালোবাসা কখনোই একতরফা হয় না। ভালোবাসতে গেলে দুজনকে সমানভাবে বাসতে হয়, তা না হলে সেই ভালোবাসার কোনো ভ্যালু থাকে না। তুই আমাকে ভালোবাস, তোকে ভালোবাসতে কে নিষেধ করেছে? শোন, বিয়ে করার জন্য আর 5টা ছেলের মধ্যে যা রয়েছে আমার মধ্যেও তাই রয়েছে। আমি তোকে সুখে রাখতে পারবো, তুই আমার উপর এইটুকু ভরসা রাখতে পারিস? শোন, পৃথিবীতে আমি কেন, কোনো মেয়েই তোর মতো বেকার ভণ্ড আর বদমাইশ মার্কা একটা ছেলেকে বিয়ে করবে না। আরে তুই আমাকে বেকার কেন বলছিস? এই তো সবে পড়াশোনা শেষ করলাম, এখন আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করব। তাছাড়া তুই খুব ভালো করেই জানিস আমার বাবার পরে বাবার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হলাম আমি। তাহলে আমি বেকার হলাম কি করে? তুই আমার কাছে কি চাস এক্স্যাক্টলি সেটা আমাকে বলবি? আমি তোর এইসব নির্যাতনা সহ্য করতে পারছি না। দয়া করে তুই আমাকে মুক্তি দে, আমি তোর থেকে মুক্তি চাই। তুই আমাকে বিয়ে করে নে, তাহলে আমি তোকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দেব। তোকে আর কখনোই বিরক্ত করব না, আই প্রমিস। আমারে পাগলে পাইছে না, বুকে ধরছে যে আমি তোকে বিয়ে করতে যাব আর তুই সারা জীবন আমাকে জ্বালাতন করবি? কখনোই না, আমি তোকে কোনোদিনই বিয়ে করব না, মরে গেলেও না। দেখ আশা, আঙ্কেল কিন্তু তোকে আর আমাকে বিয়ে দিতে রাজি হয়েছেন, তাহলে তুই কেন রাজি হচ্ছিস না সেটা বল আমাকে। শোন, পৃথিবীর কোনো ইতিহাসে এটা লেখা নেই যে তোকে আমার বিয়ে করতে হবে, তাই তোকে বিয়ে করার কোনো বাধ্যবাধকতা নেই। এই বলে আশা সেখান থেকে চলে গেল। একদম বাড়ি থেকে বের হয়ে পুকুর ঘাটে গিয়ে তখনই আশার আব্বু সেখানে আসলো আর তার পাশে বসতে লাগলো। মামনি, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুমি রাজের ব্যাপারে ছাড়া অন্য যে কোনো ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে পারো, আমি সব ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত, কিন্তু রাজের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি তোমার সঙ্গে রাজের ব্যাপারে কথা বলতে চাই, আর আমার সমস্ত কথা তোমাকে শুনতেই হবে, কারণ রাজ যথেষ্ট ভালো একটা ছেলে। তুমি ছোটবেলা থেকে তার সঙ্গে বড় হয়েছো, সে তোমাকে যতটা বুঝবে, অপরিচিত একটা ছেলে
তোমাকে কখনোই এতটা বুঝবে না। তাছাড়া রাজের ব্যাপারে আমি যথেষ্ট কনফিডেন্স নিয়ে বলতে পারি সে তোমায় ভালোবাসে আর ভালো রাখবে। আব্বু, পৃথিবীতে ছেলের অভাব পড়েনি যে আমার সারা পৃথিবীর ছেলেদের রেখে রাজকেই বিয়ে করতে হবে। আমি রাজকে বিয়ে করব না। বিয়ে করা, সংসার করা বা ভালোবাসার জন্য যে একটা ফিলিংস প্রয়োজন, সেটা আজ পর্যন্ত রাজের জন্য কোনোদিনই আমার আসেনি, আর ভবিষ্যতেও আসবে বলে আমার মনে পড়ে না। কিন্তু আমার মনে হয় সেটা তোমার ধারণার ভুল, কারণ আমি তোমাদের বয়সটা পার করে এসেছি। তাই বলছি, কারণ তোমরা দুজনেই ভালো লাগার মতো সময়টা একসঙ্গে কাটিয়েছ। তাই কোথাও না কোথাও তোমাদের একটু হলেও দুর্বলতা আছে। তাই আমি সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে রাজের সঙ্গেই বিয়ে দেব। আব্বু, তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। আমি রাজকে কোনোদিনই বিয়ে করব না। সে তোমরা আমাকে যাই বলো আর যাই করো, প্রয়োজন হলে আমি তোমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে তোমরা আমার ছায়াটা পর্যন্ত খুঁজে পাবে না। অতঃপর আশা তার আব্বুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে আশার আব্বু বাড়ির ভিতরে এসে রাজের আম্মুকে ফোন করলো। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? হঠাৎ এতদিন পর কি মনে করে? আপনি তো ব্যস্ত থাকেন, সচরাচর আমাদের কাউকেই ফোন করেন না। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তোমাদের সঙ্গে একটু জরুরি দরকার ছিল। তুমি কি রাজের আব্বুকে নিয়ে একবার আমাদের বাড়িতে আসতে পারবে? আসলে আমি 1 সপ্তাহে ছুটিতে এসেছি, তাই তোমাদের সঙ্গে একবার দেখা করতে মন চাইল। তাছাড়া তোমাদের সঙ্গে একটু জরুরি বিষয়ে কথা বলতে চাই। কি ব্যাপার দুলাভাই, কিছু হয়েছে নাকি? খুব বেশি জরুরি হলে আপনি ফোনে বলতে পারেন, আমি শুনেছি। বিষয়টা খুবই জরুরি, কিন্তু ফোনে বলা যাবে না। তুমি রাজের আব্বুকে নিয়ে আগামীকালকেই পারলে আমাদের এখানে চলে এসো, তারপর সামনাসামনি বসে কথা বলতে চাই। আমি শুনছি। আচ্ছা দুলাভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। রাজা আপু বাড়িতে আসুক, আমি ওনার সঙ্গে কথা বলে আপনাকে রাতে জানাচ্ছি। এই কথা বলে রাজের আম্মু ফোনটা কেটে দিল। আর সেদিন রাত্রে বেলা রাজের আব্বু যখন বাসায় আসলো, তখন তিনি রাজের আব্বুকে সবকিছু খুলে বললেন। সবকিছু শুনে রাজের আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমিও ভাবছিলাম একবার ওখান থেকে ঘুরে আসি। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না আসলে। আমাদের তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই, তাই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়াটা খুব কমই হয়ে থাকে। এখন যেহেতু দুলাভাই আমাদেরকে ইনভাইট করেছেন, তাহলে তো ভালোই হলো। তাহলে কি আমি সকালবেলা ব্যাগপত্র সবকিছু গুছিয়ে রাখবো? হ্যাঁ, তুমি সকালবেলা সবকিছু গুছিয়ে রেখো। আমি অফিসের কাজ শেষ করে দুপুরের মধ্যেই বাসায় চলে আসব, আর তারপর সন্ধ্যার মধ্যেই তাদের বাড়িতে চলে যাব। অতঃপর পরদিন সন্ধ্যা হতে না হতেই রাজের আব্বু আম্মু আশাদের বাড়িতে চলে আসলো। আশা তার খালামণি আর খালুকে তাদের বাড়িতে দেখে একদম অবাক হয়ে তার খালামণিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার খালামণি, হঠাৎ করে তোমরা আমাদের বাড়িতে চলে আসলে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আসলে কি হচ্ছে আমাদের বাড়িতে। হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না। কালকে তোমার আব্বু হঠাৎ করে ফোন দিল আর আমাদের দুজনকে এখানে আসতে বললো, কারণ জিজ্ঞেস করলে তোমার আব্বু আমাদের দুজনকে বললো না। এভাবে হুট করে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা ভেতরে গিয়ে বিশ্রাম নাও। আব্বু একটু বাইরে গেছেন, এলাকার কারো সঙ্গে দেখা করতে হয়তো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার আম্মু কোথায়? তোমার আম্মুকে বলে দাও আমরা চলে এসেছি, আর তোমার আঙ্কেলকে রুমে নিয়ে যাও। অতঃপর রাত 8টার দিকে আশার আব্বু বাসায় আসলো আর সবাই মিলে একসঙ্গে রাতের খাওয়া দাওয়া সেরে নিল। সবাই যখন ড্রয়িং রুমে উপস্থিত হলো, তখন রাজের আম্মু আশার আব্বুকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার দুলাভাই, কি হয়েছে? এবার তো আপনি আমাদেরকে এ ব্যাপারে কিছু বলুন। আমাদের তো আর তর সইছে না, অনেক টেনশন হচ্ছে। আরে বাবা, এত টেনশন করার কিছুই নেই। আমি তোমাদেরকে টেনশন করার মতো কিছুই বলবো না। আসলে আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই, আমার মেয়ে আর তোমাদের ছেলের বিষয়ে। ও, তাহলে এবার আমার ছেলে আপনাদের এখানে এসেও কোনো অঘটন করতে গেছে, তাই না? এই জন্যই আমি ওকে আসতে দেইনি, আর সে আমাকে না জেনে চুপিসারে এখানে চলে এসেছে। আমি জানতাম তো এখানে এসে একটা অঘটন ঘটাবে। কথাগুলো এক নিঃশ্বাসে রাজের আম্মু বলল।
আর সেই সব কিছু শুনে আসার আব্বু রাজের আম্মুকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমি তোমাকে সে ব্যাপারে কিছুই বলতে চাই না। আমি আশার আর রাজের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আশাকে রাজের সঙ্গেই বিয়ে দেব। আপনি সত্যি বলেছেন দুলাভাই। তাহলে কি আমার মনের আশাটাও পূরণ হতে যাচ্ছে? আমি আশাকে সেই ছোটবেলা থেকে নিজের মতো মনে করতাম, আর আপনি আশাকে আমার বাড়ির বউ বানিয়ে পাঠানোর কথা বলছেন। এটা তো আমাদের জন্য খুবই খুশির খবর। হ্যাঁ দুলাভাই, এটা আমাদের জন্য খুবই খুশি খবর। রাজ আশাকে ভালোবাসে সেটা আমি জানি, কিন্তু আমি ভেবেছিলাম আপনার এই সম্পর্ক কোনোদিন মেনে নিবেন না। তাই আমি এই ব্যাপারে আপনাকে এবং রাজের আব্বুকে কিছুই বলিনি, কারণ আমি খুবই ভয় পেতাম ফ্যামিলিগত একটা সম্পর্ক যদি ভেঙে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জানতে পেরেছি রাজ আশাকে ভালোবাসে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আশাকে রাজের সঙ্গেই বিয়ে দেব। কারণ রাজ আর আশা দুজনে একসঙ্গে বড় হয়েছে। তাদের দুজনের জন্য দুজনের মন কোথাও না কোথাও একটু দুর্বলতা আছে। আশা যদিও এখন সেটা অস্বীকার করছে, কিন্তু আমি বাবা হয়ে সেটা বুঝতে পারি। তাই আমার এরকম সিদ্ধান্ত নেওয়া। আশা করি আমাদের দুই ফ্যামিলির কারোরই এই ব্যাপারে কোনো অমত হবে না। কি বলেন দুলাভাই, অমত কেন হতে যাবে? আমরা ছোটবেলা থেকেই আশাকে নিজের মেয়ের মতো মনে করি, আর আশা কি আমাদের বাড়ির বউ বানাতে পারলে আমাদের খুবই ভালো লাগবে। এ ব্যাপারে কেন আমাদের অমত থাকবে? এ ব্যাপারে কেন আমাদের অমত থাকতে যাবে? আমাদের কোনো অমত নেই। আমরা আশাকে আমাদের বাড়ির বউ বানিয়ে নিতে একদম প্রস্তুত। আপনি যদি বলেন এখন আশাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে আমি তাই করব। না, সেরকমটা করার কোনো প্রয়োজন নেই। কারণ আশা আমাদের ফ্যামিলির বড় মেয়ে, আর রাজ তোমাদের একমাত্র ছেলে। আমি চাই না তাদের বিয়েটা সেরকম করে হোক। আমি তাদের বিয়েটা খুব ধুমধাম করে দিতে চাই। এলাকায় সাড়া ফেলতে চাই, সবাই যাতে বলতে পারে আমাদের বাড়ির বিয়ের কথা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে আশাকে আমাদের সবারই খুব পছন্দ হয়েছে, তাই আর কি। তাহলে আপনি কি কিছু ভেবেছেন ওদের বিয়ের ব্যাপারে? কবে ডেট ফিক্সড করতে চান? আমি আসলে লম্বা চওড়া কোনো ডেট নিতে চাই না। আগামী সপ্তাহে ওদের বিয়ে দিতে চাই। এক সপ্তাহ বিয়ের কেনাকাটা আর সমস্ত ঝামেলা শেষ করার জন্য যথেষ্ট সময়। আচ্ছা দুলাভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এক সপ্তাহে আমাদের সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। তবে একটাই সমস্যা, আমাদের একটা ইচ্ছে। আমি আমার পুত্রবধূর জন্য সমস্ত গয়নাগাটি আর বিয়ের সমস্ত কেনাকাটা দুবাই থেকে করতে চাই। এইটা আবার সমস্যার কোনো কিছু হলো নাকি? এখনও অনলাইনে সব কিছুই করা যায়। তুমি চাইলে তোমার পুত্রবধূর জন্য গয়না থেকে শুরু করে সমস্ত কিছু অনলাইনে কেনাকাটা করতে পারো। তুমি 3 দিনের মধ্যে সব কিছু হাতে পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তোমাকে পাসপোর্ট ভিসার জন্য দৌড়াদৌড়িও করতে হবে না। তাই নাকি দুলাভাই? এ ব্যাপারে আমার কোনো কিছুই জানা ছিল না। যাই হোক, আপনি যখন বলেছেন তখন আমি সেটাই করব। তবে আগামীকাল থেকে শুরু হবে আমাদের বিয়ের সমস্ত আয়োজন। অতঃপর ফ্যামিলির মানুষজন সবাই মিলে আরো অনেক কথাবার্তা বলে রাত প্রায় 2টো নাগাদ সবাই নিজেদের রুমে ঘুমাতে চলে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রাজের আব্বু রাজকে বলল, তো মিস্টার, এবার তো আপনার বিয়ে ফাইনাল হয়ে গেল। এবার আপনি আমাদের সঙ্গে চলুন, বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে হবে আপনার। বিয়ে বলে কথা। আমি পারবো না তোমাদের সঙ্গে চলে যেতে। আমার বউটাকে একা রেখে আমি আমার বউয়ের কাছেই থাকবো। তোমরা গিয়ে সমস্ত কিছুর আয়োজন করো। আমি বিয়ের আগের দিন রাত্রিবেলা বাড়িতে চলে যাব। তখন রাজের আব্বু আর কোনো কথা না বলে রাজের আম্মুকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর আশা রাজের কাছে আসলো আর বলল, শোন, তুই কিন্তু নিজের কপালে নিজেই শনি ডেকে আনছিস। আমি কিন্তু কোনো দিনই তোর সঙ্গে সংসার করব না। আমি তোকে ভালোবাসি না, তুই কেন সেটা বুঝতে পারছিস না? তুই আজ আমাকে ভালো নাই বাসলে আগামীকাল তো তুই আমাকে ভালোবাসবি, সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, বিয়ের প্রস্তুতি নেই। আমি বুঝতে পারি না একটা মানুষ কত নাম্বার ছ্যাঁচড়া হলে তার বিপরীতের মানুষটা তাকে ভালোবাসে না, তাকে সহ্য করতে পারে না, সেটা জেনেও তার পেছনে পড়ে থাকে। এটাকে ভালোবাসা বলে? ভালোবাসার জন্য মানুষ সব কিছুই করতে পারে, আর আমি তোর এইটুকু অপমান সহ্য করতে পারবো না। তোর যা ইচ্ছা তাই করতে পারিস, আমার তোকে কিছুই বলার নেই।
কারণ তুই তো একটা নির্লজ্জ বেহায়া। তোকে যাই কিছু বলি না কেন সেগুলো তোর গায়ে লাগবে না, কারণ তুই তো তোর গায়ে গন্ডারের চামড়া পরে আছিস। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। কাউকে ভালোবাসতে হলে নিজের গায়ে গন্ডারের চামড়া লাগাতে হয়, তা না হলে তো ভালোবাসার মানুষটা থাকবে না। ভালোবাসার মানুষগুলো বড্ড অভিমানের রাগী আর বদমেজাজি হয়। তাদের এইসব অত্যাচার সহ্য করার জন্য নিজের গায়ের চামড়াকে গন্ডারের চামড়া বানাতে হয়, তা না হলে ভালোবাসার স্বীকৃতি পায় না। তুই যাই কিছু করিস না কেন তোর ভালোবাসা কোনোদিনই স্বীকৃতি পাবে না, এটা তুই নিশ্চিন্ত থাকতে পারিস। এই কথা বলে আশা সেখান থেকে চলে যেতে চাইছিল, তখনই রাজ পিছন থেকে আশার হাতটা ধরে ফেলে আর টান দিয়ে নিজের কাছে টেনে নেয়। আশা তখন রাগে কটমট করতে থাকে আর বলতে থাকে, এসব কি হচ্ছে? আমাকে ছেড়ে দে বলছি না, তা না হলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, এটা আমি তোকে বলে দিলাম। কিছুই হবে না, কারণ আমি এখন তো লাইসেন্স পেতে চলেছি। সবাই জানে আমি তোকে ভালোবাসি। এখন যদি অন স্ক্রিনে রোম্যান্স করি তাও কেউ কিছু বলবে না। তুই ছাড়বি আমাকে? ছাড়বি না? দেখ আমার কিন্তু এখন একদম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আর আমার মেজাজ খারাপ হলে আমি কি করতে পারি সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। এরপর আশাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাজ আশার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল আর আশার মাথাটা চেপে ধরে ইচ্ছামতো কিস করতে থাকলো। আশা অনেক চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিল না। একটা পুরুষ মানুষের সঙ্গে একটা মেয়ে মানুষ কি করে পেরে উঠবে? কিছুক্ষণ পর রাজ যখন আশাকে ছেড়ে দিল তখন আশা রাজকে একটা চড় মেরে বলল, অসভ্য নির্লজ্জ বেহায়া একটা ছেলে, এত অপমান করি তাও তোর গায়ে লাগে না? তোর শরীরে আসলেই গন্ডারের চামড়া, তুই এরকম কেন বলতো? কারণ আমি তোকে ভালোবাসি। ভালোবাসতে হলে মানুষকে অসম্ভব ধৈর্য থাকতে হয়, তাই আমি তোর সব কিছু ধৈর্য সহকারে সহ্য করি। যাই হোক, তোর এই সব কিছু আর বেশি দিন থাকবে না, কারণ অল্প কয়েকদিনের মধ্যেই তোর সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। আর নিজের স্বামীকে কেউ কখনোই অপমান অসম্মান করতে পারে না, আর তুইও সেসব করতে পারবি না। আর তখন কিন্তু তুই নিজেই আমাকে ভালোবাসতে শুরু করবি। আশা যখন রাজের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন তারিখ ঘনিয়ে এলো। বিয়ের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। বাড়িঘর সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। সবকিছুই কমপ্লিট হওয়ার পর রাজের আব্বুর রাজকে ফোন দিল বাড়িতে যাওয়ার জন্য। এই যে মহাশয়, এবার তো আপনার বিয়ের সময় ঘনিয়ে এলো, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা শেষ। এবার আপনাকে বাড়িতে আসতে হবে, কারণ কাল আপনার গায়ে হলুদ আর পরশু আপনার বিয়ে। আব্বু, তুমি এভাবে কেন কথা বলছো? আমার বিয়ে সেটা কত আনন্দের বিষয়, সেটা তুমি জানো নাকি জেনে শুনে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তুই আমার একমাত্র আদরের ছেলে, তোর পরে আর কোনো সন্তান নেই। তোর প্রতি ভালোবাসাটা কমে যাবে বলে আমি তোকে অবহেলা কি করে করি? তুই তো আমার 7 রাজার ধন, তুই আমার জীবনের সব কিছু। যাই হোক, এখন কথা না বাড়িয়ে আজকে বিকেলেই বাড়িতে চলে আয়। আগামীকাল সকাল থেকে বাড়িতে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তোর গায়ের হলুদ দিয়ে তোর বউয়ের গায়ে হলুদ হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আজ বিকালে চলে আসছি, এখন ফোনটা রাখো। আমি একটু আমার বউটার কাছে যাই আর আমার বউটাকে এই খুশির খবরটা দিয়ে আসি। এই কথা বলে রাজ আর কোনো উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল আর সঙ্গে সঙ্গে আশার রুমে চলে গেল। আশা তখন ফোনে ফেসবুকে নিউজ ফিড স্ক্রলিং করছিল। রাজ রুমে এসে সেটা দেখেও সে না দেখার ভান করে শুয়ে রইল। তখন রাজ তার পাশে গিয়ে বসলো আর তার হাতটা ধরে বলল, প্রেয়সী, এই তো আর অল্প কিছুটা সময়, তারপরেই তুমি সম্পূর্ণ আমার হতে চলেছ। আগামীকালকেই কিন্তু তোমার আর আমার গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। তারপর থেকে তুমি ফাইনালি আমার। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে, যখন তুই আমাকে বিয়ে করতে পারবি তখন। ঠিক আছে, তাহলে এই অপেক্ষায় থেকো। আগামীকাল গায়ে হলুদ আর পরশু আসছি তোমাকে নিতে। আমি কিন্তু তোমাকে নিয়েই এই বাড়ি থেকে বের হব, এটা আমার প্রমিস। এই কথা বলে তারপর আর এক মুহূর্ত দেরি না করে রাজ সেখান থেকে বের হয়ে চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছাতেই তার প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে তার দাদার বাড়ির মেহমানরা অপেক্ষা করছিল।
সে বাড়িতে পৌঁছাতেই তার দাদু তাকে বলল, আমার দাদু ভাইটা এত বড় হয়ে গেছে সেটা তো আমাদের কারোরই খেয়ালই ছিল না। এই তো সেদিন ছোট বাচ্চাটা হলো, আর আজকে তার বিয়ের তোড়জোড় চলছে। কয়দিন পর তার ঘরে একটা ছোট্ট ফুটফুটে বাবু আসবে। হ্যাঁ দাদু, তাই যেন হয়। তুমি দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি একটা ছোট্ট বাবু আমাদের বাড়িতে আসে। সেটা আবার বলতে হয় নাকি? আমি যখন থেকে তোর বিয়ের খবর শুনেছি তখন থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যেন কিছুদিনের মধ্যেই আমার দাদু ভাইয়ের ঘরে ছোট্ট ফুটফুটে একটা বাবু আসে। এখন তুমি এখানে কথা না বাড়িয়ে ভেতরে যাও। তোমার চাচাতো ভাই বোনেরা এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে। অতঃপর রাজ সেখানে আর দেরি না করে ভিতরে চলে গেল। তার চাচাতো ভাই বোনদের সঙ্গে আড্ডা দিতে থাকলো। এভাবেই কেটে গেল সেদিনটা। পরের গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল। রাতের বেলা রাজ আশাকে ফোন করলো। আশা তার ফোনটা ধরতে চাইছিল না, কিন্তু পরপর রাজ ফোন করেই চলেছিল, তাই বাধ্য হয়ে তাকে ফোনটা রিসিভ করতে হলো। ও ম্যাডাম, এবার তো আপনার বিশ্বাস হলো যে আপনি সত্যি সত্যি আমার হতে চলেছেন? ফাসলামো মার্কা কথাবার্তা বাদ দিয়ে তুই আমাকে এটা বল, তুই আমাকে ফোন কেন করেছিস? ফোন করেছি এই কারণেই যে আমি তোকে জানাতে চাই আগামীকাল আসছি, আর তোকে কিন্তু আমার সঙ্গে নিয়ে আসবো, আর তারপর কিন্তু দীর্ঘ ২৬ বছরের মানুষ কামনা পূরণ করব। আশা তখন কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল, কারণ তাকে মেহেন্দি পরানো হচ্ছিল। আর তার চাচাতো মামাতো ভাই বোনেরা তো আশেপাশেই ছিল, আর সবাই সেগুলো শুনছিল। রিমি তো কথাটা শুনে পাশ থেকে বলেই উঠল, কি রে আপু, ফোনটা কেটে দিলি কেন? দুলাভাই তোর সঙ্গে কত রোমান্টিক করে কথা বলছিল, ফোনটা কেটে দেয়া কিন্তু একদমই ঠিক হয় নাই। আমাদেরকেও একটু শিখতে দে বিয়ের পর কিভাবে বরের সঙ্গে রোম্যান্স করব। একদম চর মেরে সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। বজ্জাতের হাড্ডি হয়েছে সেটা একটা, তোদেরকে এইসব কথা শুনতে কে বলেছে? চুপচাপ এখান থেকে চলে যা বলছি, তা না হলে কিন্তু মাইর খাবি। দেখ, আমাদের সঙ্গে এইরকম করে কোনো লাভ নেই, যেটা সত্যি সেটাই বলছি। দুলাভাই সব তোর সঙ্গে রোমান্টিক কথা বলছিল, সেগুলো আমাদের শুনতে দিলে কি এমন সমস্যা হতো? একটা কাজ কর, তুই আবার দুলাভাইকে ফোন দে, আর ফোনটা লাউডে দে, আমরা শুনি দুলাভাই তোকে কি বলে। আশা তখন সেসব কথাবার্তা শুনে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। তাই রিমি আর কোনো কথা না বলে সবাইকে নিয়ে সেখান থেকে চলে গেল, আর মেহেন্দি আর্টিস্টকে মেহেন্দি দেওয়া শেষ করতে বলল, এই যে আপনি প্লিজ তাড়াতাড়ি মেহেন্দি দেওয়া শেষ করুন, রাত অনেক হয়ে গেছে, বাড়ির আরও অনেক ছেলেমেয়েরা বাকি আছে মেহেন্দি পরতে, তাদেরকেও মেহেন্দি পরাতে হবে। এই বিয়ে তো আমার হচ্ছে, তোরা কেন মেহেন্দি পরবি? আর্টিস্ট তোদেরকে মেহেন্দি পরাবে না, কারণ যেই এক মেহেন্দি পরবে তাকেই এখন আমার বদলিতে বিয়ের পিঁড়িতে বসতে হবে। তুই কি মগের মূল্য পেয়েছিস নাকি এটা? তুই তোর কাছে রেখে দে, কারণ বিয়েতে সবাই মেহেন্দি পরে। তোর মেহেন্দি দেওয়া শেষ হলে তুই এখানে চুপচাপ বসে থাক, কাউকে বিরক্ত করিস না। এই বলে রিমি সেখান থেকে চলে গেল। আর এদিকে আর্টিস্ট আশাকে মেহেন্দি দেওয়া শেষ করে বাড়িতে সবাইকে মেহেন্দি দিয়ে দিল। এই দেখে মেহেন্দি দেওয়া হতে হতে ভোর হয়ে গেল। তারপর ভোরের আলো ফুটতে না ফুটতে বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। সবাই ব্যস্ত হয়ে পড়ল। রাজের বাড়িতেও বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। কি ব্যাপার রাজ, তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? আজ তো তোর বিয়ে, সেটা কি তুই ভুলে গেছিস নাকি? রে আম্মু, এতক্ষণে তোমার সময় হলো? তুমি আরও আগে কেন আমাকে ডাকতে এলে না? সকাল 7টা বেজে গেছে, জীবনে প্রথমবার বিয়ে করতে যাচ্ছি বলে কথা, তুমি আমাকে আরও আগে ডাকতে। আমি কি ভেবেছিলাম তুই আরো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়ে গেছিস, তাই আমি তোকে ডাকতে আসিনি। যাই হোক, সবে মাত্র সকাল 7টা, ঘুম থেকে ওঠ আর তৈরি হয়ে নে। আম্মু, আসলে এতদিন ধরে আমার বউটাকে পাহারা দিচ্ছিলাম যাতে পালিয়ে যেতে না পারে, তাই রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারিনি। আর রাত যখন ফ্রি হয়ে একটু বিছানায় শুইলাম, অমনি রাজ্যের যত ঘুম আমার চোখে চলে আসলো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। দয়া করে আপনি এবার রাজের কথা বলা বন্ধ করুন আর বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলুন। আপনার বাজে কথা অনেক শুনেছি, আজকেই শেষ। আজকের পর আর কখনো আপনার এসব বাজে কথা শুনবো না। এই কথা বলে রাজের আম্মু সেখান থেকে বের হয়ে চলে গেল। এদিকে রাজ বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল।
সকাল 10টা নাগাদ সবাই তৈরি হয়ে আশাদের বাড়িতে চলে গেল। সেখানে পৌঁছাতে 4 ঘন্টার বেশি সময় লাগলো, কারণ সেটা গ্রামের এলাকা ছিল আর অনেকটা দূরে ছিল। অতঃপর বিয়ের সমস্ত নিয়ম নীতি শেষ হলে আশাকে নিয়ে রাজদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাজ আর আশা দুজনেই গাড়িতে পাশাপাশি বসে আছে, কিন্তু কেউই কোনো কথা বলছে না। রাজ মনে মনে ভাবতে লাগলো, ডার্লিং, এখন তোমাকে কিছুই বলবো না। আগে তোমাকে বাড়িতে নিয়ে যাই, তারপর সুদে আসলে সব তোমাকে বুঝিয়ে দেব। তখন তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। অপরদিকে আশা মনে মনে ঠিক তার উল্টো কথা ভাবছে। তুই যাই কিছু করিস না কেন, আমি কোনো দিনই তোর মনের আশা পূরণ হতে দেব না। কারণ আমার ফ্যামিলি আমাকে তোর সঙ্গে জোর করেই একরকম বিয়েটা দিয়েছে। কারণ আমি তোকে কোনোদিনই বিয়ে করতে চাইনি। তুই মনে মনে যত চিন্তা ভাবনা করার করে নে, কিন্তু আমি তোকে সেই সব চিন্তায় বিজয়ী হতে দেব না। এইসব চিন্তা ভাবনা করতে করতেই তারা বাড়িতে এসে পৌঁছে গেল। আগে থেকে সবকিছু রেডি করা ছিল, তারা আসতেই নতুন বউকে বাড়িতে বরণ করে নেওয়া হলো। তারপর রাত 10টা নাগাদ সবার খাওয়া দাওয়া শেষ হলে আশাকে রাজের রুমে দিয়ে আসা হলো। প্রায় 10 মিনিট পর রাজ রুমে গেল আর রুমে প্রবেশ করে সে রুমের দরজাটা বন্ধ করে দিল। কি ব্যাপার, তুই রুমের দরজা কেন বন্ধ করলি? আর এই রুমেই কেন এসেছিস? আমি তোর সঙ্গে এক রুমে ঘুমাবো না। তুই ওই রুমে যা, আমি আগে যে রুমে ঘুমাতাম ওই রুমে ঘুমাবি। ওইভাবে মেহমানরা ঘুমাচ্ছে, তাছাড়া এটা আমার রুম আর তুমি আমার বিয়ে করা বউ। এখন আমি তোমাকে রেখে অন্য রুমে কেন ঘুমাতে যাব? আমি তো তোকে আগেই বলেছি, তোকে আমি কোনোদিনও নিজের স্বামী হিসাবে মেনে নিব না, কোনোভাবেই না। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই আমাকে বাধ্য হয়ে আমার আঙ্গুলটা বাঁকাতে হবে। সমস্যা নেই, তোমাকে সোজা করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এই কথা বলে রাজ সঙ্গে সঙ্গেই রুমের লাইটটা অফ করে দিল আর আশার কাছে চলে গেল। রুমের লাইট অফ করলেও ডিম লাইট জ্বালানো ছিল। ডিম লাইটের আলোয় আশা স্পষ্ট দেখতে পেল রাজ তার দিকে এগিয়ে আসছে। সেটা দেখে আশা বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোর? তুই এইভাবে আমার দিকে এগিয়ে আসছিস কেন? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, তা না হলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে। যা হবে পরে দেখা যাবে। 26 বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র এই একটা রাতের অপেক্ষায়। সেটা কি আমি তোর জন্য নষ্ট হতে দেব নাকি? চল এবার T20 খেলবো। না না না, একদমই নয়। তুই এখান থেকে চলে যা, আমি তোকে শেষবারের মতো বলছি, চলে যা এখান থেকে। কিন্তু রাজ কি আর তার কথা শুনবে? সে তার নিজের মতোই আশার দিকে এগিয়ে আসলো আর নিজের অধিকার আদায় করে নিতে শুরু করলো। আর ভিউয়ার্স, আপনারা এখনো জাননি, আরে ভাই ওরা বাসর করছে, লোকের বাসর দেখতে হয় না। চলুন আপনারা আমার সঙ্গে। আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমরা রুমে গিয়ে ঘুমাই, ওরা ওদের কাজ করুক। আমরা না হয় অপেক্ষা করি অন্য একটা নতুন গল্পের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।